সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আছে। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের উপর হামলা চালানোর জন্য যুদ্ধমন্ত্রী পিট হেগসেট এবং মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল বেন কেইনের সঙ্গে আলোচনা করেছেন। তাহলে ইরানের উপর কি নতুন করে হামলা হতে যাচ্ছে? এদিকে ইরানের উপর হামলার ব্যাপারে অন্য একটি বিশেষ সূত্র থেকে আমি খবর পেয়েছি, ইরাকের ভিতর দিয়ে ইরানে স্থল অভিযানের হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। এই বিষয়টা মোকাবেলার জন্য ইরানের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বন্ধুরা, তাহলে কি যুদ্ধ নতুন করে অনিবার্য হয়ে যাচ্ছে? যুদ্ধ নতুন করে অনিবার্য হয়ে উঠছে? এ পাশে সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্কে বড় রকমের ফাটল ধরেছে। সেই ফাটলের অংশ হিসেবে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফর করলেও সৌদি আরব কিন্তু সফর করেননি। আবার অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি G7 সম্মেলনেও যোগ দিতে যাননি। বন্ধুরা, আমেরিকা সৌদি আরবকে হুমকি দিয়ে বলেছে, সৌদি আরব যদি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক খারাপ করে, অবনতি করে, তাহলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়তো তাদের কাছে আর বিক্রি করবে না, আর বিক্রি নাও করা হতে পারে। তাহলে সৌদি আরব কি করবে? এমত অবস্থায় তাদের হুমকি মোকাবেলায় সৌদি আরব কি করবে? সৌদি আরব কি আমেরিকার এই ছাপের মুখে মাথা নত করবে? সৌদি আরব কি এই আমেরিকার ছাপের মুখে টিকে থাকতে পারবে? সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন হচ্ছে, সেটি হচ্ছে হরমুজ প্রণালী। যতই চাপাচাপি করুক আমেরিকা, ইরান সরাসরি ঘোষণা করে দিয়েছে কোনো চাপের মাঝে মাথা নত করবে না। মাথা কখনো ইরান নত করবে না, বরং হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরান নিয়ন্ত্রণ করবে। এটাই ইরান জানিয়ে দিয়েছি। এখানে তারা কোনো আপোষ করবে না, এখানে কোনো প্রকার আপোষ হবে না। বন্ধুরা, তাহলে আমেরিকার সাথে যে আলাপ আলোচনা চলছে সেগুলো নিয়ে কি হবে? এই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। সুপ্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আশা করি আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বন্ধুরা, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এই আবেদন থাকছে আপনাদের কাছে আমার পক্ষ থেকে। দর্শক, চলুন মূল আলোচনায় যাই। প্রথমে আমরা আলোচনা করব ইরানের নতুন হামলার পরিকল্পনার বিষয় নিয়ে। আমরা প্রথমে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা এটাই হচ্ছে, ইরানের উপরে হামলা চালানোর জন্য আবার নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু করেছেন তার প্রশাসনের সাথে। এরই মধ্যে তিনি প্রশাসনের সাথে আলাপ আলোচনার সময় প্রথমে তিনি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে এই বিষয়ে, যুদ্ধের বিষয়ে আলোচনা করেছেন। বন্ধুরা, তার মানে দাঁড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানের উপর নতুন করে হামলার ব্যাপারে যখন আলোচনা করা হচ্ছে, তাহলে যুদ্ধ আবার অনিবার্য হয়ে উঠছে। একথা বলতে আমার কোনো সন্দেহ নেই। আপনাদের সন্দেহ থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। বন্ধুরা, এমত অবস্থায় প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক চাপাচাপি, জোরাজুরি অনুরোধ করে বিভিন্ন দেশকে সুপারিশ করিয়ে ইরানকে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছেন, চুক্তিতে এনেছেন। ইরান কিন্তু প্রথম দিকে যুদ্ধবিরতির পক্ষে ছিল না। অনেক দেশকে চাপাচাপি করে, বেগালতা করে, অনুরোধ করে ইরানকে যুদ্ধবিরতি করতে রাজি করেছেন। 14 দফা সমঝোতা সড়কে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সইও করেছেন। এত কিছুর পরে যদি আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর পরিকল্পনা করেন, তাহলে কি দরকার ছিল এই বঙ্গুর যুদ্ধবিরতি, এই সমঝোতা স্মারক সই করার কি দরকার ছিল? এই নাটকটা না করলে তিনি পারতেন। তাহলে যুদ্ধ করত, ইরান তো যুদ্ধ করতে চেয়েছিল, এই নাটকের কোনো প্রয়োজন ছিল? বন্ধুরা, এখানে প্রশ্ন হচ্ছে, আপনাদের প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের মতো যারা বিশ্লেষণ করে তাদের প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি তার নিজের ইচ্ছায় যুদ্ধ করতে চাইছেন, নাকি বাধ্য হয়ে যুদ্ধ করছেন, নাকি অন্য কারো ইচ্ছা বা বাস্তবায়ন করতে, অন্য কারো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে তাকে এই যুদ্ধ করতে হচ্ছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি রেখে গেলাম। ডোনাল্ড ট্রাম্পের ভেতরে আমরা যা দেখেছি তা হচ্ছে তিনি আসলে যুদ্ধ করতে চাইছিলেন না। আর অনেকগুলা বক্তব্য আমরা তার প্রমাণ পেয়েছি, আপনারা পেয়েছিলেন। তবে ইসরায়েলের যে লবিটা আছে, ইসরায়েলের যে লবি একটা নেতানিয়াহু, তাদের কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে বড় রকমের চাপ ছিল, চাপ আছে। তারা চায়, ইসরায়েলি লবি চায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে ইরানকে পরাজিত করে, ইরান দখল করে নিয়ন্ত্রণ এনে তারপরে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে, যাতে তাদের সামনে আর কোনো বড় বাধা না থাকে। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ইচ্ছার চেয়ে অন্যের ইচ্ছা পূরণের জন্য তাকে এই যুদ্ধ করতে হচ্ছে, এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর বাইরে যাওয়ার তার কোনো ক্ষমতা তাদের নেই। বন্ধুরা, আমরা একটা বিষয় আলোচনা করব, স্থল অভিযান নিয়ে। এখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন বাহিনী কিভাবে হামলা চালাবে, এখন ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন বাহিনী ইরানে কিভাবে হামলা চালাবে? আগের বার তো গত 40 দিনের যুদ্ধে, এবং এখনো যে মাঝে মাঝে টুকটাক সেরে বেড়ে যুদ্ধ হচ্ছে, তাতে তারা বিমান শক্তি ও নৌ শক্তির উপর ভরসা করেছিল। এবার বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, বিশেষ করে আমি একটি বিশেষ সূত্র থেকে খবর পাচ্ছি, আমেরিকা ইরানের ভিতর দিয়ে ইরানে হামলা চালানোর পরিকল্পনা করেছে। অর্থাৎ আমেরিকা ইরাকের ভিতর হয়ে ইরানে হামলা চালানোর, স্থল অভিযান চালানোর পরিকল্পনা করেছে। তার মানে এটা স্থল অভিযান। তার মানে কি? স্থল অভিযান। ডোনাল্ড ট্রাম্প এর আগেও ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে চেয়েছিলেন। আমি বিভিন্ন কন্টেন্টে বলেছি, ডোনাল্ড ট্রাম্প এর আগে বহুবার চেয়েছেন ইরানের স্থল অভিযান চালাতে। স্থল অভিযান চালালে তার কি কি পরিণতি হবে সেটা আমরা দেখার অপেক্ষায় থাকবো। আমরা অনেক দিন ধরে এই অপেক্ষায় রয়েছি, কিন্তু পরিস্থিতি যে খুব একটা ভয়াবহ হবে এতে কোনো সন্দেহর অবকাশ নেই। কারণ আমেরিকা তো তার পুরো সেনাবাহিনী এখানে আনতে পারবে না। স্থল বাহিনীর সাথে নৌবাহিনী ও বিমান বাহিনী হেল্প করবে, ঠিক আছে, কিন্তু ইরান তো আর বসে বসে আঙ্গুল চুপে খাবে না। ইরান তো আর বসে থাকবে না, তারা আসবে আর ইরান ঘুমিয়ে থাকবে এমন তো নয়। ইরানও তো প্রস্তুত গড়ে তুলবে, তাই না? ইরানের অনেক সেনাবাহিনী আছে, ইরানের 10 লাখ সামরিক বাহিনীর সদস্য, তারা সবাই মাতৃভূমি রক্ষা করতে লড়াই করবে। আর শুধু লড়াই নয়, তীব্র লড়াই করবে। বন্ধুরা, যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর চেষ্টা করে আমেরিকা, তাহলে চিন্তা করছেন কি হবে? চিন্তা করছেন? আমি চিন্তা করছি। তাহলে আমার চিন্তা শুনেন, তাহলে ইসরায়েলি বাহিনীও তার সাথে যোগ দেবে, এতে কোনো সন্দেহ নেই, এর কোনো সন্দেহের অবকাশ নেই। ইসরায়েলের বাহিনী যোগ দিলে যুদ্ধটা কিন্তু বৃহৎ পরিসরে চালিয়ে যাবে, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। তখন ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিনের প্রতিটি যোদ্ধারা থেকে শুরু করে হুতি যোদ্ধারাও এই যুদ্ধে যোগ দেবে। সবাই একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা, একটা বিষয় আপনারা গভীরভাবে খেয়াল করুন, গত 40 দিনের যুদ্ধে ইরাকের প্রতিরোধ বাহিনী পুরোপুরি কিন্তু জড়ায়নি, হিজবুল্লাহ পুরোপুরি জড়ায়নি, হুতিরাও পুরোপুরি জড়ায়নি। তাদের সবার সামরিক শক্তি
পুরোপুরি শেষ করতে চায়নি, তারা অপেক্ষায় রয়েছে। তারা জানে, তারা বুঝতে পারে এটা চূড়ান্ত লড়াই নয়, চূড়ান্ত লড়াই সামনে পড়ে আছে, সামনে চূড়ান্ত লড়াই অপেক্ষা করছে। তাই তারা পুরোপুরিভাবে এই যুদ্ধে জড়ায়নি। চূড়ান্ত লড়াই আসবে জেনেই তারা তাদের শক্তি পুরোপুরি ক্রয় করতে চায়নি। অতএব চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রত্যেকটা শক্তি রিজার্ভ করে রাখার চেষ্টা করছে। বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে আমেরিকা যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে বৃহত্তর একটা আঞ্চলিক যুদ্ধ সংঘাত শুরু হবে এই মধ্যপ্রাচ্যে। এর আগুন আরো বহুদূর ছড়িয়ে পড়বে, ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে মধ্যপ্রাচ্যের মধ্যে। বন্ধুরা, ইরান তো পরিষ্কার করে বলেই দিয়েছে, ইরান কিন্তু বারবার পরিষ্কার করে বলে রাখছে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে তাদের জন্য মধ্যপ্রাচ্য একদম পুরোটাই পুরুস্থান কবরস্থানে পরিণত হবে। এটা কিন্তু ইরান প্রায় সময়ই দৃঢ় কণ্ঠে স্পষ্ট করে বলেছে। ইরানের সাবেক স্পিকার, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ডক্টর আলী লারিজানি, তিনি কিন্তু শহীদ হয়েছেন। তিনি একটি কথা বলেছিলেন, আমাদের সব সময় মনে হয় আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর কোনো রকম চেষ্টা করে তাহলে তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। মানে পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যা আমেরিকা ইসরায়েল কল্পনাও করতে পারেনি। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে গেলে তারা স্থল অভিযানের কথা চিন্তা করবে, এটা স্বাভাবিক। তবে সেটা সেটা সহজ হবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় রকমের যুদ্ধ ছড়িয়ে পড়বে। আরো কিছু কিছু ঘটনা ঘটতে পারে, আরো বড় কিছু হতে পারে। আমি সেই কথা এখন বলবো না, এটা পরবর্তীতে বলবো। পরিস্থিতি দেখে পরের কোনো একটা ভিডিওতে আমি সেই কথাগুলো বলবো। এখন আমরা আলোচনা করব সৌদি আরব এবং আমেরিকা সম্পর্কে ফাটল ধরা নিয়ে আমরা একটু আলোচনা করি। এদিকে আমরা জানতে পেরেছি সৌদি আরবের সাথে আমেরিকার বড় রকম ফাটল দেখা দিয়েছে। এই কারণে আমেরিকা বলছে সৌদি আরব সহযোগিতা করছে না ইরানের বিরুদ্ধে যুদ্ধে। আমেরিকা অভিযোগ করে সৌদিকে যে ইরানের বিরুদ্ধে তারা লড়াই করছে, সৌদি আরব তাদের কোনো সহযোগিতা করছে না। কেন এমন অভিযোগ? এই অভিযোগ কেন হঠাৎ করে আসলো? আপনাদের কাছে কি মনে হয়? বন্ধুরা, হরমুজ প্রণালীতে ইরান যে নিয়ন্ত্রণ আরোপ করলো, এরপরে যখন আমেরিকা কিছুতেই কিছু করতে পারলো না, তখন 8 এপ্রিল পাকিস্তানে যুদ্ধবিরতি হলো, আর 12 এপ্রিল পাকিস্তানে আলোচনা হলো। তার 2 দিন পর হরমুজ প্রণালীতে আমেরিকা নতুন রকেট শুরু করলো। আমি যদি এই আলোচনা আগে করেছিলাম, ইরান বলল এটা যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল। তার কয়েকদিন পরে আরেকটা অপারেশন চালাতে চেয়েছিল আমেরিকা, যার নাম দিয়েছিল অপারেশন ফ্রিডম। এই অপারেশন ফ্রিডম চালানোর সময় সৌদি আরব তার আকাশপথ বা ভূমি ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে। এটা কিন্তু তখন একটা বড় খবর বের হয়েছিল। এই যে আকাশপথ ও ভূমিপথ ব্যবহার করতে দেয়নি, এর জন্য আমেরিকা সৌদি আরবের উপর অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে। এরপর 2 দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টির পরে কিছুদিন আগে ফ্রান্সের একটি শহরে G7 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। সেই সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু মোহাম্মদ বিন সালমান সৌদি যুবরাজ সেই সম্মেলনে যোগ দেননি, সেই সময় তিনি যাননি। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাহরাইনে একটা অনুষ্ঠানে এসে বক্তৃতা করে গেছেন। যুদ্ধ ও এই সমস্ত বিষয় নিয়ে সেই অনুষ্ঠানে কথা বলেছেন, কিন্তু তিনি সৌদি আরবে যাননি। সম্পর্ক খারাপ হওয়ার কারণে তিনি সৌদি আরবে যেতে চাননি, সৌদি আরবে যাননি। উপসাগরের কয়েকটা দেশে তিনি গিয়েছেন, একমাত্র সৌদি আরবে তিনি যেতে চাননি, যাননি, কারণ সৌদি এবং আমেরিকার সম্পর্কের মধ্যে অবনতি হয়েছে, খারাপ হয়েছে। এখন ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিচ্ছে সৌদি আরবের সাথে আমেরিকার ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। 2 পক্ষের কূটনৈতিক সম্পর্কও বর্তমানে খারাপ থেকে খারাপ হয়েছে। সৌদি যুবরাজ
মোহাম্মদ বিন সালমান যাননি, G7 সম্মেলনে যোগ দেননি, মার্কো রুবিও সৌদি আরব সফর করেননি। এই জায়গা থেকে বলছে মার্কিন প্রশাসন সৌদি আরবকে হুমকি দিচ্ছে। সৌদি আরবের আকাশ নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক অ্যাক্সেস ছিল সৌদি আরবের হাতে, বিশেষ করে তার এবং পেট্রিয়ট, এগুলো হয়তো আমেরিকা আর সৌদি আরবকে দেবে না। যেহেতু তাদের সাথে মন খারাপ হয়ে গেছে, তাদের সাথে সম্পর্ক অবনতি হয়েছে, তাদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর সৌদি আরবকে দেবে না। যেখানে আমার কাছে মনে হচ্ছে সৌদি আরব এগুলো আর চাইবেও না। আমার কাছে মনে হয় সৌদি আরব আমেরিকার এই আকাশ প্রতিরক্ষা আর চাইবেও না। এখন আপনার বলে কারণটা কি? কারণ তারা এখানে দেখছে তার পেট্রিয়ট মোতায়েন থাকার পরেও ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কিভাবে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস থেকে শুরু করে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার সব জায়গায় হামলা চালিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র তো তাদের থার এবং পেট্রিয়ট দিয়ে মোকাবেলা করতে পারেনি। সৌদি আরবের বড় বড় বিমান ঘাঁটিগুলা, সুলতান এয়ারবেস গুলা রক্ষা পায়নি। তাহলে এই পেট্রিয়ট আর থার্ড সৌদির কাছে থেকে কি হবে? কোনো প্রয়োজন নাই। এটা সবাই জানে যে মধ্যপ্রাচ্যে যে দেশে ইরান হামলা করেছে তাদের আমেরিকার আকাশ প্রতিরক্ষা যে থার্ড পেট্রিয়ট তাদের ইরানের হামলা মোকাবেলা করতে পারেনি। তাহলে যেহেতু এত টাকা খরচ করে সৌদি আরব থেকে দুবাই, কাতার বিভিন্ন দেশ এত টাকা খরচ করে যদি তাই আমেরিকার পেট্রিয়ট তাদের দেশে আনার পরে ইরানের হামলা তাদের রক্ষা করতে পারেনি, তাহলে এই পেট্রিয়ট আর থার্ডের দরকারটা কি করছে সৌদি আরবের? এই জন্য সৌদি আরব আর আমার মনে হয় না যে এটা আনবে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর পেট্রিয়ট আনবে। বন্ধুরা, আমেরিকার সামরিক বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল, ঘাঁটিগুলো সব ধ্বংস হয়ে গেছে। এখন মধ্যপ্রাচ্যে ব্যবহার করার মতো কোনো ঘাঁটি নেই আমেরিকার কাছে। এটা বিশ্বের মানুষ সবাই কিন্তু জানে। এই জায়গা থেকে সৌদি আরব খুব পরিষ্কার করে জানে আমেরিকার তার আর পেট্রিয়ট কি করতে পারে। সেই থার্ড আর পেট্রিয়ট সিস্টেমটাই তো এখন ধ্বংস হয়ে গেছে, আর ইরানের কাছে এটা ওকে রয়েছে, এটা খেলনার পুতুল হয়ে গেছে। বন্ধুরা, শুধু তাই না, এগুলো ধ্বংস হওয়ার পরে অভাব পূরণের জন্য দক্ষিণ কোরিয়া থেকে তার আনা হয়েছিল, যা দক্ষিণ কোরিয়ার কাছে বিক্রি করা হয়েছিল আমেরিকা থেকে। সেই জিনিস নিয়ে এসে এখানে আপাতত প্রতিরক্ষা ব্যবস্থা করার চেষ্টা করেছে। তাহলে তার পেট্রিয়ট কতটুকু কার্যকর তা তো বোঝাই যাচ্ছে। এই যখন অবস্থা, ফলে সৌদি আরব আমেরিকার অস্ত্রের দিকে আর ঝুঁকবে না, এটাই আমার বিশ্লেষণে মনে হয়। আপনার বিশ্লেষণে কি মনে হয় কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। বন্ধুরা, ফলে সৌদি আরব আমেরিকার অস্ত্রের দিকে আর ঝুঁকবে না, আমার কাছে এটাই মনে হয়। আমার কাছে মনে হচ্ছে সৌদি আরব মেইনলি বর্তমানে রাশিয়া, চীন এবং ইরানের সাথে সম্পর্ক মেনটেন করে চলার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানের ভয় দেখিয়ে এতদিন সৌদি আরবের কাছে, আরব দেশগুলোর কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে, সেই ইরান যদি তাদেরকে গ্যারান্টি দেয় যে আমি তোমাদের উপর আগ্রাসন চালাবো না, আমি তোমাদের উপর কখনো হামলা করব না, তোমাদের সাথে আমার কোনো যুদ্ধ হবে না, আমাদের যুদ্ধ হবে না, আমরা এইভাবে আঞ্চলিক শান্তি বজায় রাখবো, একটা চুক্তি যদি সই করে নেয়, তাহলে তো কোটি কোটি ডলারের অস্ত্র কেনার কোনো প্রয়োজন নেই। ইরান যদি খালি মধ্যপ্রাচ্যে সৌদিকে বলে যে আমি তোমাদের উপরে কোনো হামলা করবো না, দখল করবো না, আগ্রাসন চালাবো না, একটি মাত্র চুক্তি করে, তাহলে কি সৌদি আরবের দরকার লাগছে আমেরিকা থেকে অস্ত্র কেনার? কোনো প্রয়োজন নাই। বন্ধুরা, এই টাকাগুলা, যে টাকা দিয়ে অস্ত্র কিনবে সৌদি আরব, এই টাকা দিয়ে যদি অন্য কাজে লাগাতে পারে, দেশের মানুষের কাজে লাগাতে পারবে, দেশের উন্নয়নের কাজে লাগাতে পারবে, এগুলো বোঝা যাচ্ছে এখন। বন্ধুরা, যার কারণে মধ্যপ্রাচ্য আমেরিকার বাদ মারা যাবে, যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, আমার মনে হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা চলে যেতেই হবে। আমি
আমার মতো করে ব্যাখ্যা করছি না বন্ধুরা। অনেকেই ভাবছেন আমি মন গড়া ব্যাখ্যা করছি, আমি আমার মতো করে ব্যাখ্যা করছি না। এই এই যে খবরগুলো বলছি এগুলো মেইনলি ওয়াল স্ট্রিট জার্নাল থেকে আমি আমি নকল করছি। আমি মূল খবর দিয়ে তারপর আগে আমি কিন্তু মূল খবর দিয়ে আমার মতো করে ব্যাখ্যা করছি। মূল খবর কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের, তারপরে সেই খবর অনুযায়ী আমি আমার মতো ব্যাখ্যা করছি, আমি ব্যক্তিগত ব্যাখ্যা করি নাই বাইশব। বন্ধুরা, এ পাশে হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাথে আমেরিকার ব্যাপক টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে, কিভাবে থাকবে, এটা কিন্তু 14 দফা সমঝোতা যে স্মারক সই হয়েছে সেই স্মারকে বলা হয়েছে। ইরান এটা দাবি করেছে, ইরান বলছে সেখানে ইরানকে এই অথরিটি দেওয়া হয়েছে সমঝোতা স্মারক সইয়ের পরে 60 দিন ইরান এখান থেকে কোনো টুল নিতে পারবে না। 60 দিন পরে ইরান নিজের নিয়ন্ত্রণ করবে এবং সেখানে তার মতো করে ব্যবস্থা চালাবে। বন্ধুরা, ইরান বলছে এখানে যেহেতু আমরা মালিকানা দিন ভূখণ্ড, আমার মালিকানাধীন পানি সীমা, অতএব এখানে চলতে হলে আমাদেরকে টুল দিতেই হবে, এখন আগের মতো চলবে না, আগে যেভাবে ছিল এখন সেভাবে চালানো যাবে না। কারণ এখানকার পরিবেশ অন্যান্য অনেক ব্যাপার মেনটেন করার জন্য আমাকে খরচ করতে হবে, যেহেতু আমি এখানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমার পরিবেশ মানসম্মত রাখতে হবে, সুতরাং আমার অনেক খরচ হবে। সুতরাং আপনারা টুল না দিয়ে এদিকে যেতে পারবেন না, টুল দিয়ে হরমুজ প্রণালী পার হতে হবে। বন্ধুরা, এই ক্ষতির শিকার আমরা হই, যেহেতু আমরা ক্ষতির শিকার হই, আমাদেরকে টুল দিতে হবে। সেই জায়গা থেকে এই যুক্তিতে যদি না পারে তাহলে আমেরিকা ইরানের সাথে আবার নতুন করে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বন্ধুরা, নতুন করে সংঘাতে যদি আমেরিকা ইরান জড়িয়ে পড়ে, ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে আমেরিকা যদি নতুন করে সংঘাতে জড়ায় তাহলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, আমরা কখনো যুদ্ধ ভয় পাই না। ইরানের পক্ষ থেকে গতকাল একদম পরিষ্কার করে বলা হয়েছে আমরা কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত আছি। তবে আমেরিকা যে কথা দিয়েছে, সমঝোতা স্মারক যে ওয়াদাগুলো করেছে সেগুলো পালন করবে কি না সেটাও আমরা দেখছি। যদি পালন না করে তাহলে আমরা তাদের সাথে আলোচনা করব না। তারা যুদ্ধ ফেরে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, তারা যদি আলোচনায় ফেরে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি। সুতরাং ইরান বলেই দিয়েছে তোমরা যুদ্ধ করতে চাইলে আসো আমরা যুদ্ধ করি, আর আলোচনা করতে চাও আসো আমরা আলোচনা করি, তোমরা যা চাইবা আমরা তাই করব, কিন্তু আমরা ইসলামিক বীর, আমরা কখনো মাথা নত করবো না। এটাও ইরানের শিক্ষা, ইরানের জাতীয়তাবোধীটাই। সুপ্রিয় দর্শক, এই হয়েছে বর্তমান পরিস্থিতি। তার মানে মধ্যপ্রাচ্যে নতুন করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের সম্ভাবনা অনেক বেশি জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে আসলে কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না, আপনারাও জানেন না। তবে আমেরিকা যেভাবে ভেতরে পরিকল্পনা করেছে তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে তারা কূটনৈতিক সংলাপ ও আলোচনার আড়ালে আবারও আগের মতোই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এটা কূটনৈতিক পেছন থেকে ছুরি মারা, একে বলে কূটনৈতিক সাথে পিছন থেকে ছুরি মারা। এই বার্তা আমেরিকা সারা বিশ্বের কাছে দেয় যে তারা কূটনীতি বিশ্বাসী, কিন্তু তারা মূলত কূটনীতিকে বিশ্বাস করছে না। এটা আমেরিকার জন্য অনেক বড় ক্ষতির কারণ। আমেরিকা এই প্রতীক্ষা করতে চায় কি না সেটা তাদের ভাবা উচিত। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনার মতামত জানতে চাই। আপনারা এই ভিডিওতে আপনারা কি ভাবছেন? আমেরিকা কি আসলেই নতুন করে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে এবং সেটা কি স্থল অভিযান? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার ফেসবুক পেজটি আপনার প্রত্যেক ভাই বোন ফলো করবেন। দর্শক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো আলোচনায়, অন্য কোনো সংবাদে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।